Hello dear students, I am here to continue my class on the Constitution of India. Previously we discussed the preamble of the Constitution of India. Today I suppose to discuss on the Constitution of India, and it would obviously be the sources of the Constitution of India. You all know that in the Constitution of India various provisions are there for the governance, for the administration, for state government, for central government, various types of measures and various procedural matters are there. So today we'll study from which sources all these provisions are taken. তাহলে আজকে আমরা এটা দেখব যে ভারতের সংবিধানের যে বিভিন্ন প্রসিডিওর আছে বা বিভিন্ন ভেরিয়াস অ্যাসপেক্টস ইন দ্য কনস্টিটিউশন উই ফাইন্ড, ওই অ্যাসপেক্টগুলা, ওই বিষয়াদিগুলা কোন কোন সোর্স বা উৎস থেকে নেওয়া হয়েছে আজকে আমরা এটা স্টাডি করব। সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স দেখতে গেলে সবচেয়ে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ ভারত শাসন আইন 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে বলা হয় দ্য বেস অফ দ্য কনস্টিটিউশন, কারণ এই অ্যাক্ট থেকে আমাদের কনস্টিটিউশনের প্রায় 70%। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইজ called the base of the constitution. It is the blueprint of the constitution. This act, from that act the framers of the constitution borrowed a lot of things. Actually ভারত শাসন আইন 1935 এটা ব্রিটিশ সরকার পাস করেছিল 1935 সালের অগাস্ট মাসে ব্রিটিশ পার্লামেন্টে, আর এর মাধ্যমে 1935 এর পরবর্তী সময় ভারত শাসন করেছে। স্বাধীনতার পর যখন সংবিধান কার্যকরী হয় 1950 26 জানুয়ারিতে, তখন ওই 1935 এর যে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নালিফাই করা হয়, এটাকে বাতিল করে দেওয়া হয়। তাহলে আমরা বলবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে নিয়ার অ্যাবাউট 70% প্রভিশনস হ্যাভ বিন কালেক্টেড। তারপর আমরা দেখব যে বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে ভারতের সংবিধানে যে বড় করা হয়েছে বিভিন্ন বিষয়, এগুলো আমরা স্টাডি করব। তাহলে প্রথমেই আমরা দেখি ইউকে। প্রথমে আমরা স্টাডি করব যে ব্রিটিশ সংবিধান থেকে কি কি আমরা দাঁড় করেছি, কোন প্রভিশনগুলো ব্রিটিশ সংবিধান থেকে ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। ফার্স্ট হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ভারতে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসি হচ্ছে সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। এই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রের টোটাল কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে বা ইংল্যান্ড থেকে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ভারতের পার্লামেন্টে আমরা দেখতে পাই দুটা চেম্বার আছে, আপার চেম্বার, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। তো আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, আপার হাউস হচ্ছে রাজ্যসভা অ্যান্ড লোয়ার হাউস হচ্ছে লোকসভা। তো লোকসভা পাওয়ারফুল, লোকসভা হচ্ছে সেকেন্ড চেম্বার, ভারতে লোকসভা পাওয়ারফুল, ব্রিটেনেও সেকেন্ড চেম্বার পাওয়ারফুল। এটা এক্সাক্ট ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি, অর্থাৎ ব্রিটেন থেকে এটা নেওয়া হয়েছে। তারপর ইন্ডিয়াতে কাউন্সিল অফ মিনিস্টার, মিনিস্টারের হেড থাকবেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার উইল বি দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, and the council of ministers অর্থাৎ মন্ত্রী পরিষদ collectively responsible to the parliament means লোকসভা। মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়িত্বশীল থাকবেন লোকসভার কাছে তাদের কাজের জন্য। তারপর আমরা যে ক্যাবিনেট সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতে আছে, এটাও ব্রিটেনের অনুকরণে। তারপর আমরা যে প্রভিশনটা দেখব, লোকসভার যে স্পিকার আমরা নিয়োগ করি, এটাও ব্রিটেন থেকে দাঁড় করা কনসেপ্ট, লোকসভার স্পিকার। তারপর জয়েন্ট সেশন হলে যে লোকসভার স্পিকার জয়েন্ট সেশনের সভাপতিত্ব করেন, এই কনসেপ্ট। তারপর সেকেন্ড যে আইটেমটা আমরা দাঁড় করেছি ব্রিটেন থেকে, এটা হচ্ছে রুল অফ ল। রুল অফ ল হচ্ছে আইনের শাসন। দ্য কনসেপ্ট অফ রুল অফ ল ইজ দ্যাট ইন দ্য কান্ট্রি ইন দ্য সিস্টেম অফ গভর্নেন্স নোবডিজ ডিসিশন অর নোবডি উইল বি বাইন্ডিং। এই জায়গাতে কেউ কারোর ডিসিশন একদম চূড়ান্ত ডিসিশন হবে না, কোনো শাসকও হবে না বা কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হবেন না। এখানে আইনের যে রোলটা, কনস্টিটিউশনাল যে লটা হচ্ছে, এটাই হচ্ছে চূড়ান্ত, এটাই সর্বেসর্বা। তো রুল অফ ল দ্বারা বোঝাচ্ছি যে এই দেশের যে কনস্টিটিউশন থাকবে, সংবিধান থাকবে, যে ল থাকবে, এটাই সবের উপরে থাকবে, এই লর দ্বারা সবাই প্রোটেক্টেড হবে। তো ভারতীয় সংবিধানের 14 নম্বর আর্টিকেলে আমরা পাই ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আইনের দ্বারা সমতা এবং সবাই, আইনের চোখে সবাই সমান এবং আইনের দ্বারা সবাই সমানভাবে রক্ষিত হবে। এভরিওয়ান উইল বি প্রোটেক্টেড ইকুয়ালি বাই দ্য ল। তো এই দ্য রুল অফ ল কনসেপ্টটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট নমিনাল হেড। ভারতের প্রেসিডেন্ট হচ্ছেন, রাষ্ট্রপতি হচ্ছেন নাম সর্বস্ব প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান।
নমিনাল হেড। ব্রিটেনে যেভাবে ব্রিটেনের রাজা বা রানী যেভাবে নমিনাল হেড, তার নামে সব অফিসিয়াল কাজকর্ম সম্পাদিত হয়, ঠিক ওই রকমই ভারতে রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের হেড প্লাস ওই নিয়মতান্ত্রিক প্রধান। আর ভারতে ক্ষমতার দিক দিয়ে বিচার করলে প্রধানমন্ত্রী সরকারের প্রধান, তিনি ডিফেক্টো, তিনি সর্বেসর্বা। রাষ্ট্রপতির নামে জাস্ট সব কিছু তার নামের ইস্যু হয়, অর্থাৎ তিনি সিগনেচার করেন, তিনি নিয়ম মেনটেন করেন, জাস্ট ফর মেনটেনিং দ্য ফর্মালিটিস হি জাস্ট সাইন অ্যান্ড পাসেস এনিথিং। তো নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি। এটা এক্স্যাক্টলি ব্রিটেনের অনুকরণে নেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাই সিঙ্গল সিটিজেনশিপ। দ্য আইডিয়া অফ সিঙ্গল সিটিজেনশিপ অলসো হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য গ্রেট ব্রিটেন। সিঙ্গল সিটিজেনশিপের যে ধারণা, এক নাগরিকতার যে ধারণা, এটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের একজন মানুষ তিনি শুধুমাত্র ভারতের ইউনিয়নের নাগরিক হবেন, শুধুমাত্র ভারতের নাগরিক হবেন, আলাদা করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো আলাদা করে রাজ্য এবং কেন্দ্রের দ্বৈত নাগরিকতা নেই। In Indian case, there is no provision of dual citizenship as in the Constitution of USA. This provision is there. তো আমাদের দেশে শুধুমাত্র এই রাষ্ট্রের নাগরিক হবে মানুষ, স্টেটের কোনো নাগরিকতা নেই, দ্বিনাগরিকতা নেই, ভারতে শুধুমাত্র এক নাগরিকতা। This is a single citizenship. This concept is also borrowed from Great Britain. তারপর আমরা দেখব ইউএসএ থেকে কি কি গ্রহণ করা হয়েছে। ফার্স্ট, ফান্ডামেন্টাল রাইট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইট অথবা মৌলিক অধিকার, ভারতের সংবিধানের পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। যে মৌলিক অধিকারটা, এই মৌলিক অধিকারের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংবিধান থেকে। আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংবিধান যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশনে ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস যেটা আছে, প্রথম 10টা সংশোধনী, এই 10টা সংশোধনীকে একসাথে বলা হয় বিল অফ রাইটস। Bill of Rights is the very fundamental things in American Constitution. This is very important for the liberty of the people of America and for the freedom and emancipation of the people of America. তাহলে এটা আমেরিকার সংবিধানের খুবই একটা চমৎকার জিনিস, এই জিনিস যেটা হচ্ছে রাইটস। ওই রাইটসটা সেখান থেকে আমরা নিয়ে এসে আমাদের সংবিধানের পার্ট 3-তে আমরা ওই জিনিসটা ইনক্লুড করেছি। তাহলে এই ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়াতে 6টা বা নতুন একটা অ্যাড হয়েছে রাইট টু এডুকেশন। যে রাইটসগুলো আছে, এই রাইটসগুলো ইনক্লুড করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের ধারণা আমরা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে পাওয়া সেকেন্ড যে কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের যে আলাদা স্বাধীনতা, বিচার বিভাগ যে আলাদা অটোনোমাস একটা অর্গান অফ গভর্নমেন্ট, এটা এই কনসেপ্টটা আমরা, এই প্রভিশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন থেকে নিয়েছি। তারপর এটার সাথে আরো একটা আমি ক্লাস করে বলছি, আরো ডিটেলস করে বলছি। সেপারেশন অফ পাওয়ার। In Indian system of governance, we find the separation of power. Separation of power means one organ of government. There are 3 organs of government in Indian government system, such as executive, legislature, judiciary. So, under the concept of separation of power in India, 3 organs work independently within their own area defined by the Constitution of India. ভারতীয় সংবিধান যেভাবে ডিফাইন করে দিয়েছে, যার যার আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা যেভাবে ডিফাইন করে দিয়েছে, সেই অনুসারে যার যার ক্ষেত্র মতো তারা কাজ করে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারা যার যার ক্ষেত্রে তারা অটোনোমাস সেইভাবে কাজ করে। তাহলে এই সেপারেশন অফ পাওয়ার, এটার কনসেপ্ট মূলত আমরা পাই মন্টেস্কো রাইটিংস থেকে। সেপারেশন অফ পাওয়ারের আইডিয়া দিয়েছিলেন পলিটিক্যাল থিওরিতে মন্টেস্কোর আইডিয়া থেকে আমরা এটা পাই। আর তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা বড় করা হয়েছে ইউএস এর কনসেপ্ট থেকে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার। তো সেপারেশন অফ পাওয়ারের মধ্যে আমরা এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা গভর্নমেন্ট সিস্টেম বা ফর দ্য গভর্নেন্স বা গভর্নমেন্ট সিস্টেমকে চেক দেওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সিকিউটিভ, লেজিসলেচারকে চেক দেয় জুডিশিয়ারি কনস্টিটিউশনের আলোকে তাদের কাজগুলা চেক করে অবজার্ভ করে দেখে তারা তাদের ডিফাইন্ড, তাদের অ্যালটেড পাওয়ার যেটা আছে, ওই সীমাতে থেকে কাজ করছে না, সীমাটা ক্রস করছে, এটা জুডিশিয়ারি দেখে। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রপার ওয়ার্কিং অফ ডেমোক্রেসি। দেন the next thing is written constitution, which was also borrowed from the Constitution of USA. ভারতের যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানের আইডিয়াটাও ইউএসএ থেকে নেওয়া হয়েছে।
because we can say that the Constitution of United States of America is the first modern written constitution in the world. আমার আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা যে কনস্টিটিউশনের প্রিএম্বলটা আছে, প্রস্তাবনাটা আছে, এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন থেকে এই আইডিয়াটা নিয়েছি। কারণ very similar means the very first phrases, some very first words of the Constitution of USA and the Constitution of India, very similar, very resemble. যদি আমরা দেখি ইউএস এর কনস্টিটিউশনে, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশনের প্রিএম্বলে একদম প্রথম যে কথাগুলো আছে, উইথ দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস। সিমিলারলি ইন্ডিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাই, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic। এভাবে যে লাইনগুলো স্ক্রিপ্টটা লেখা আছে এটাতেই আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। এক্স্যাক্টলি লাইক দ্যাট ইন দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উই অলসো ফাইন্ড such expression with the people of United States of America. So প্রিএম্বলের আইডিয়াটা নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থেকে। নেক্সট প্রভিশন যেটা হচ্ছে ইমপিচমেন্ট অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। ইমপিচমেন্ট অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের বিচারকদের, জাজদের যে ইমপিচমেন্ট করার যে প্রসিজিওর, এটাও নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। দেন জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট in terms of democratic principles of government or democratic type of administration. জুডিশিয়াল রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। জুডিশিয়াল রিভিউ এর ধারণা হচ্ছে যে দেশে সরকারের কোনো একটা বিভাগ কতটুকু ক্ষমতা ভোগ করছে বা ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে ঠিকঠাকভাবে ওইগুলো এক্সিকিউট করছে কিনা, গভর্নমেন্ট পলিসি, পার্লিয়ামেন্টারি যে পলিসিগুলোকে ঠিকভাবে এক্সিকিউট করছে কিনা, বা তাদের ক্ষমতাগুলো ঠিকঠাকভাবে করছে না, ক্ষমতা থেকে তাদের অ্যালটেড ক্ষমতা থেকে বেশি অধিকার তারা ভোগ করছে কিনা, এই ধরনের কোনো ধরনের করাপশন করছে কিনা, এই ব্যাপারগুলা যে দেখবে, এটা খতিয়ে দেখবে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। তারপর দেখতে পারি পার্লামেন্টে কোনো বিল পাস হয়ে আইন হয়ে যায়, তখন এই আইনের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি বা সাংবিধানিক যে ভ্যালিডিটি, এটা বিচার করবে কোর্ট, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট এগুলো খতিয়ে দেখবে যে কোনো ব্যাপারে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখে যে ওই ব্যাপারে এক্সিকিউশন বা লেজিসলেশনের ব্যাপারে কোনো জায়গায় কোনো কিছু কনস্টিটিউশনাল প্রভিশনকে ব্রেকডাউন করা হয়েছে বা কনস্টিটিউশনাল যে প্রভিশন, যে রুল আছে, এটাকে ভেঙে দেওয়া হয়েছে, তো ওই জায়গায় ধরবে কোর্ট। এই ব্যাপারটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর the demarcation of power between executive and legislature, and this task is normally carried out by the High Court or Supreme Court in India. তাহলে জুডিশিয়াল রিভিউ এর আইডিয়াটা আমরা পেয়েছি ইউএস এর কনস্টিটিউশন থেকে। তারপর আমরা দেখবো যে আইরিশ কনস্টিটিউশন বা দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে আমরা কি বড় করেছি। তো আয়ারল্যান্ড থেকে বড় করা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রভিশন হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমাদের সংবিধানের 4th অধ্যায়ে আছে। আমরা পাই ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসির মেইন ফাংশন হচ্ছে যে এখানে কিছু ডিরেকশন আছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। সংবিধানের ডিরেকশন দিচ্ছে রাষ্ট্রের যে এক্সিকিউটিভ বা রাষ্ট্রের যারা আইন বানাবে, তারা কিভাবে আইন বানাবে, যারা পার্লামেন্টে লেজিসলেশন করবে বা আইন তৈরি করবে, তারা আইন তৈরির ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখবে, যেগুলো ডিরেক্টিভ প্রিন্সিপলসে ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে কনস্টিটিউশনের মাধ্যমে। তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনাক্টমেন্ট অফ এনি ল, ফর এনি লেজিসলেশন, ফর মেকিং এনি অ্যাক্ট ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো এই ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি আমরা মুখ্যত দেখতে পাই 3 টাইপস অফ ডিরেক্টিভস। এটা হচ্ছে সোশ্যালিস্টিক ডিরেক্টিভস, নাম্বার 2 গান্ধিয়ান ডিরেক্টিভস, অ্যান্ড নাম্বার 3 ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিবারেল ডিরেক্টিভস। তো এই ডিরেক্টিভসগুলো মেনে যে কাজ করতে হবে বা কোনো আইন তৈরি করতে হবে, এটা কনস্টিটিউশন ডিরেকশন দিচ্ছে আইন প্রণেতাদের। তো এই কনসেপ্টটা আমরা বড় করেছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। ইন্টারেস্টিংলি আয়ারল্যান্ড তার এই কনসেপ্টটা বড় করেছিল স্পেনের কনস্টিটিউশন থেকে, স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। So this is very interesting fact that the concept of directive principles of state policy in Indian constitution has been borrowed from the constitution of the Ireland, and Ireland also borrowed that provision from the constitution of Spain, from Spanish constitution.
তারপর আয়ারল্যান্ড থেকে বড় করা নেক্সট প্রভিশন হচ্ছে মেথডস অফ দ্য ইলেকশনস অফ দ্য প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতির যে ইলেকশনের যে প্রসিজিওর বা মেথড, প্রক্রিয়া বা পদ্ধতি, এই কনসেপ্টটাও আমরা বড় করেছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রসিজিওর হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা ইলেকটোরাল কলেজ সেট আপ করতে হয়। ইলেকটোরাল কলেজ কনসিস্টস অফ দ্য all the elected members of the parliament, means Lok Sabha and Rajya Sabha, and all the elected members of state legislative assemblies, and also the elected members of the National Capital Territory of India, New Delhi, and also the elected members of the Union Territory of Puducherry. তাহলে ইলেকটোরাল কলেজের মধ্যে থাকছে যে ভারতের পার্লামেন্টের সব নির্বাচিত সদস্য, ভারতের রাজ্যগুলার অ্যাসেম্বলি বা বিধানসভার নির্বাচিত সদস্য, তারপর দিল্লির নির্বাচিত সদস্য, তারপর অঙ্গরাজ্য পুদুচেরির নির্বাচিত সদস্য। এই প্রসেস বা এই প্রসিজিওর মেনটেন করে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়। এই প্রভিশনটা আমরা পেয়েছি আইরিশ কনস্টিটিউশন থেকে, দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে। The next provision is that we borrowed from the constitution of Ireland is that nomination of the members in Rajya Sabha. আমাদের রাজ্যসভাতে যে মেম্বার্স ইলেক্টেড মেম্বারের পর যে নমিনেটেড মেম্বার করা হয়, মেম্বারদেরকে মনোনয়ন দেওয়া হয়, এইগুলার কনসেপ্ট আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। তো ভারতের যে রাজ্যসভা, ভারতের উচ্চকক্ষ রাজ্যসভাতে 12 জন মেম্বার মনোনয়ন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিসের ভিত্তিতে ওই মনোনয়নটা করেন? রাষ্ট্রপতি বিশেষত সমাজসেবা বা কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সোশ্যাল সার্ভিস, স্পোর্টস, কালচার, আর্টস, ক্রিয়েটিভিটি, এই ক্ষেত্রগুলো দেখে বিশেষ ইমিনেন্ট পার্সোনালিটি দেখে বিশেষ ব্যক্তিদেরকে মনোনয়ন দেন রাজ্যসভাতে। তো রাজ্যসভাতে আমরা জানি 12 জনকে মনোনয়ন দেওয়া হয়। তো রাজ্যসভাতে যে এই মনোনয়ন দেওয়া হয় বা নমিনেটেড মেম্বার্স নিয়োগ করা হয়, এই প্রভিশন আমরা পেয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটা খুবই একটা চমৎকার ব্যাপার যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট 3টা কনসেপ্ট বড় করেছি। এগুলো হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মেথডস অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য নমিনেশন অফ দ্য মেম্বার্স ইন রাজ্যসভা। তাহলে আমি আজ এতটুকুই বললাম। অ্যাকচুয়ালি ওই সব সোর্সগুলা এক ভিডিওতে করতে হলে খুবই লম্বা হয়ে যায় ভিডিওগুলা, তাহলে ওই একটু প্রবলেম হয়। সেজন্য সোর্স আমি সেকেন্ড লেকচারে আমি ডেসক্রাইব, সেকেন্ড লেকচারগুলোতে আবার এটা মানে অ্যাড করছি। সেকেন্ড ক্লাসে আমি সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা আমি শেষ করব। আশা রাখছি এই কনসেপ্টগুলা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি একদম ডিটেলসে বলে দিয়েছি এই প্রভিশনগুলো কীভাবে কোথা থেকে নেওয়া হয়েছে details. I hope that all things discussed by me is clear to you. If you have any query, you can knock me by sending message or by any means you can knock me, and I'll do further clarification if any clarification is required. তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারই অন্য ক্লাসে দেখা হচ্ছে।